এপ্রিলে দেশে ওমিক্রনে বড় সংক্রমণের শঙ্কা স্বাস্থ্য ডিজির বেনাপোলে বিশেষ সতর্কতা। কক্সবাজারে 144 ধারা উপেক্ষা করে সমাবেশের চেষ্টা বিএনপির, পুলিশি বাধায় উত্তেজনা, অন্যত্র সমাবেশ। ইউপি নির্বাচন ঘিরে 3 জেলায় সংঘর্ষ, আহত 40 জন, তৈমুরকে পদ থেকে অব্যাহতি। রাজধানীতে খানকায় দরবার শরীফে পীর দ্বন্দ্বে 13 দিন ধরে আটকে আছে মৃত ব্যক্তির দাফন। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। একেএস টিএমটি বার শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চলতি বছরের মার্চ এপ্রিলে দেশে করোনার ওমিক্রন বড় ধরনের সংক্রমণ ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম। বিকেলে নিজ কার্যালয় ব্রিফিংয়ে তিনি এই শঙ্কার কথা জানান। মৃত্যু ঝুঁকি আছে এমন অসুস্থ ব্যক্তিদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। করোনার ডেল্টা ধরনের দাপট গেল বছরের মাঝামাঝিতে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। বিশ্বব্যাপী যখন চোখ রাঙাচ্ছে করোনার ওমিক্রন ধরন, ঠিক তখন দেশেও ক্রমান্বয়ে বাড়ছে করোনা সংক্রমণ। নভেম্বর ও ডিসেম্বরের এই চিত্রই বলে দিচ্ছে কতটা বেড়েছে করোনা সংক্রমণের মাত্রা। খোদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, ওমিক্রন বড় ধরনের সংক্রমণ ঘটাতে পারে চলতি বছরের প্রথম অংশেই। হয়তো মার্চ এপ্রিলের দিকে বাড়তে পারে গত বছরের চিন্তা যদি আমরা করে থাকি, তো তাহলে পরে ওই সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমাদের যে অসমাপ্ত কাজগুলো আছে এগুলোকে যত দ্রুত সম্ভব শেষ করে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। করোনার এই ঊর্ধ্বমুখী প্রবণতা ভাবনায় যোগ করেছে অজানা ভয়। তাই ভয়ানক পরিস্থিতি হওয়ার আগে এখন থেকেই সারা দেশে নেওয়া হচ্ছে কার্যকরী ব্যবস্থা, জানালেন মহাপরিচালক। চিন্তা করছি যেই কমোডিটিগুলো বেশি রিস্কি, হাই রিস্কি, ক্যান্সারের পেশেন্ট, ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট, অ্যান্টি ক্যান্সার ড্রাগ খাচ্ছে এরকম পেশেন্ট, যারা রেডিয়েশন পেয়েছে, কেমোথেরাপি পেয়েছে, এই সমস্ত রোগীগুলোকে আমরা বা এই সমস্ত মানুষগুলোকে আমরা প্রাধান্য দিতে চাচ্ছি। ওইখানে ওই টিকাটার ফ্যাসিলিটিসটা আছে কিনা, যেটা বুস্টার দেওয়া হচ্ছে সেটাও তাকে খেয়াল করতে হবে। মানে জেলা পর্যায়ে প্রত্যেকটা হাসপাতালে 10 বেডের একটা আইসিইউ এবং 10 বেডের ডায়ালিসিস সেন্টার তৈরি করা, সেই কাজটাও চলমান আছে। সেটা হচ্ছে অনেক জেলা হাসপাতালই হয়ে গেছে, অনেকগুলাতে কাজ চলমান, অনেকগুলাতে শুরু হয়েছে। এদিকে সবশেষ 24 ঘন্টায় 20,078টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 674 জন। শনাক্তের হার 3.37%। নতুন 4 জন সহ এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 28,081 জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 15,87,140 জন, আর সুস্থ হয়েছেন 15,49,771 জন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে ওমিক্রন মোকাবেলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করায় সোমবার সকাল থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বেনাপোল চেকপোস্টে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বেনাপোল ইমিগ্রেশনে ভারতে যাওয়া এবং ভারত থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। ভারত থেকে আসা 12 বছরের বেশি বয়সী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ থাকলেও তাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। গতকালও বেনাপোল চেকপোস্ট দিয়ে যেখানে 2000 যাত্রী যাতায়াত করেছে, আজ সেই সংখ্যা ছিল মাত্র 300 জন। এদিকে মেডিকেল ও বিজনেস ভিসা ছাড়া কাউকে ভারতে প্রবেশ করতে দিচ্ছে না সেদেশের ইমিগ্রেশন। গত 5 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত 62 যাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় একজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওমিক্রনের সতর্কতায় বিশ্বজুড়ে ভ্রমণকারীদের বিড়ম্বনা বাড়ছেই। রোববারও 4,000-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র বাড়ছে করোনার ওমিক্রনের ভ্যারিয়েন্টের সংক্রমণ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আক্রান্ত হয়েছেন করোনায়। এদিকে ভারতে ওমিক্রনে আক্রান্তের মোট সংখ্যা 1700 ছাড়িয়েছে। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর।
অমিক্রন নিয়ে সতর্কবার্তায় রোববারও বিশ্বজুড়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সব রুটে বাতিল করা হয়েছে 4,000-এর অধিক ফ্লাইট। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়্যার বলছে, ফ্লাইট বাতিলের এই সংখ্যাটার মধ্যে 2,400-র অধিক ফ্লাইট যুক্তরাষ্ট্রের। 510টি ফ্লাইট বাতিলের রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের স্কাই ওয়েস্ট এয়ারলাইন্স। অন্যদিকে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স বাতিল করেছে 419টি ফ্লাইট। এছাড়া বিশ্বজুড়ে ফ্লাইট বিলম্বে ছেড়েছে 11,200টি। এর কারণ হিসেবে ফ্লাইটের ক্রু এবং পাইলটদের অসুস্থতাকে দায়ী করা হচ্ছে। এতে বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আক্রান্ত হয়েছেন করোনায়। রোববার রাতে এক বিবৃতিতে 68 বছর বয়সী লয়েড অস্টিন নিজেই এমনটা নিশ্চিত করেন। জানান, মৃদু উপসর্গ দেখা দিয়েছে তার এবং তিনি আইসোলেশনে রয়েছেন। যুক্তরাষ্ট্র জুড়ে করোনার ঊর্ধ্বগতিতে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান উপদেষ্টা অ্যান্থনি ফসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তাই তো করোনার উপসর্গহীন মার্কিনীদেরও করোনার পরীক্ষা করানোর পরিকল্পনা করছেন তারা। 4 or 5 things of masks, social distancing, outdoors more than indoors, avoiding crowds and washing hands. এদিকে ভারত জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। এক সপ্তাহে অর্থাৎ 27 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত 1,45,882 জন করোনায় সংক্রমিত হয়েছেন ভারতে। শেষ 24 ঘন্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে 33,750 জনের। দেশটিতে এ পর্যন্ত অমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে 1,700 জনের শরীরে। এমন পরিস্থিতি মোকাবেলায় ভারতে 15 থেকে 18 বছর বয়সীদের সোমবার সকাল থেকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সৌদি আরবেও বেড়েছে করোনার সংক্রমণ। দেশটিতে একদিনে 1,000-এর অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। রানা মঞ্জুর, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। ঢাকার পর এবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার পিসিআর ল্যাব। করোনা টেস্ট করতে আগ্রহী যাত্রীদের 6 ঘন্টা আগে নিবন্ধন করতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ 2.5 ঘন্টার মধ্যে মিলবে করোনা টেস্টের ফলাফল। প্রতিদিন 6 থেকে 700 যাত্রীকে এই সেবা দেওয়া হবে। এর মধ্য দিয়ে নমুনা পরীক্ষা করে আমিরাত গমন সহজ হবে বলে জানিয়েছেন প্রবাসীরা। প্রথম দিন যাত্রীদের ভোগান্তি থাকলেও ধীরে ধীরে সংকট কমে আসবে বলে জানানো হয়। কক্সবাজারে দেয়া 144 ধারা উপেক্ষা করে পূর্ব ঘোষিত সমাবেশ করার চেষ্টা করে বিএনপি। পরে পুলিশি বাধায় সমাবেশের স্থান পরিবর্তন করে বিএনপি। এ সময় উত্তেজনা সৃষ্টি হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুকে সাথে নিয়ে ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিসহ বিভিন্ন বিষয়ে দলের চলমান কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। একই স্থানে বিএনপি ও যুবলীগ সমাবেশ ডাকায় 144 ধারা জারি করে প্রশাসন। পুলিশের দেয়া 144 ধারা উপেক্ষা করে বিএনপি কর্মীরা এ সময় মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার চেষ্টা করে। পুলিশের বাধায় সমাবেশস্থলে যেতে না পেরে বিকল্প স্থান কক্সবাজার শহরের ঈদগাহ মাঠে সমাবেশ করার কথা জানায় বিএনপি। পরে কক্সবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিএনপিকে কোণঠাসা করার ষড়যন্ত্র করছে সরকার। রাষ্ট্রপতির এই সংলাপ, এটা তো একটা প্রহসন। কারণ এর আগেও 2 বার উনি এরকম সংলাপ করেছেন এবং তার পর্বতের মুশিক প্রসব, ওই 2 সংলাপের মাধ্যমে যে 2 কমিশন গঠিত হয়েছিল, রকিব কমিশন এবং হুদা কমিশন, এই 2টিই বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত কমিশন। এটা হলো তাদের রসিকতা এক রকমের। সবাইকে সরকার বিরোধী আন্দোলনে শরিক হবার আহ্বান জানান বিএনপি নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ ডেস্ক। সরকারের নয়, বহু আগেই বিএনপির পতন ঘণ্টা বেজেছে, কিন্তু দলটির নেতারা বুঝতে পারছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আর বেগম খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা দাবি করে বিএনপি মহাসচিব দেশের বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছেন এবং এজন্য একদিন ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ। রিপোর্ট করছেন রকুল উদ্দিন।
সোমবার সকালে রাজধানীতে নিজের সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে অসাম্প্রদায়িকতার কথা বলেন তারা। আর সরকারের পতন ঘণ্টা বেজে গেছে রোববার বিএনপি মহাসচিবের দেয়া এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। আসলে তারা নিজেরাই এতটা অন্ধবোধী যে বহু আগেই তাদের পতন ঘণ্টা বেজে গেছে। আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি তাদের পতন ঘণ্টা বাজায়নি? বিএনপি কোথাও কাজে মিল নেই, একথা দেশবাসী জানে। তারা নির্বাচন সুষ্ঠু চায়, নির্বাচনে আসে না। শক্তিশালী কমিশন চায়, কিন্তু সংলাপে আসে না। সভা সমাবেশে বিএনপি নেতারা মিথ্যে বক্তব্য দিচ্ছেন অভিযোগ করে তার বদলে নির্বাচনমুখী হবার আহ্বান জানান তিনি। বিএনপি অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাদের বিভিন্ন জেলার কর্মসূচিতে, নাকি সরকার বাধা দিচ্ছে। তাদের মিথ্যাচার সর্বজন বিদিত। বাধা তো নয়, সরকার বরং সহযোগিতা করছে। সরকার সহযোগিতা না করলে 32 জেলায় পর্যন্ত সমাবেশ কি করে করলো? এদিকে সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে দলের আরেক নেতা মাহবুবুল আলম হানিফও অভিযোগ করেন, একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন বিএনপি নেতারা। বেগম খালেদার মতো নারীকে মুক্তিযোদ্ধা হিসেবে আবিষ্কারের মাধ্যমে এই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আপনি অপমানিত করার চক্রান্ত করছেন। মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার কোনো অধিকার আপনাকে কেউ দেয় নাই, আপনার অধিকার পেতে পারেন না। আমি অনুরোধ করবো মির্জা ফখরুল সাহেবকে যে আপনি আজকে এই মুক্তিযুদ্ধ নূতন করে মুক্তিযুদ্ধ আবিষ্কারের মাধ্যমে যে দেশের মুক্তিযুদ্ধকে অপমান করার দৃশ্যতা দেখিয়েছেন, এর জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে একদিন। সরকারের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা প্রতিরোধে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মাহবুবুল আলম হানিফ। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভোলা, নোয়াখালী ও মৌলভীবাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছে। সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়ার হাট এবং ব্যাংকের হাট এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। আনারস মার্কার সমর্থকরা প্রচারণা চালানোর সময় নৌকার সমর্থকরা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে তা ব্যাংকের হাট এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গত রাতে ভোলার পশ্চিম ইলিশায় নৌকা প্রার্থী নির্বাচনী অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের সমর্থকরা। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মিলনের নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভোররাতে জিরতলী ইউনিয়নের কালীরহাট ও বারিচতাল এলাকায় এই হামলা হয়। এছাড়া মৌলভীবাজারে কমলগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে স্থানীয় এমপি ব্যক্তিগত সহকারী সহ 20 জন আহত হয়েছে। এদিকে আজ মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপে 760টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচার। তাই শেষ মুহূর্তে বিরামহীন প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতার প্রেক্ষিতে ভোট গ্রহণের দিন ব্যাপক নিরাপত্তার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নাটোরের গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার 11টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন গণসংযোগে। আমি সুষ্ঠু যদি নির্বাচন হয় এবং প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, আমি বিশেষ করি তারা নিরপেক্ষ থাকবে এবং আমি বিজয় ছিনিয়ে আনতে পারবো। নির্বাচনী প্রচারণা আমি তেমন চালাতে পারতেছি না, আমি পোস্টারিং করতে পারতেছি না, মাইকিং প্রতিদিনই আমার ব্যাক করে দেওয়া হচ্ছে, কোনো না কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার 18টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে প্রচারণা তুঙ্গে। পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। জেলা পুলিশ জানিয়েছে, নির্বাচনে সহিংসতা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের ভোটে আমরা যেন একটা যোগ্য প্রার্থীকে আমাদের আগামীর কর্ণধার হিসাবে এই ইউনিয়নে রাখতে পারি। চিন্তা ভাবনা করে আমি দেবো ভোটটা, যেন কাজও লাগে। এদিকে কুষ্টিয়ায় শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের ফুলঝুরি। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার 8টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে গণসংযোগ, শোডাউন, পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাটবাজার, চায়ের দোকানসহ সবখানে এখন নির্বাচনী আলোচনায় সরগরম। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৮ জন এবং সাধারণ সদস্য পদে ২৬৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে চালাচ্ছেন বিরামহীন প্রচারণা। ৫ জানুয়ারি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। এর আগে জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকেও তৈমুরকে অব্যাহতি দেয় বিএনপি। এদিকে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াবেন না। বিকেলে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। যে দলকে আজ পর্যন্ত প্রশ্ন করে নাই কেন আমাকে সরায় দাও, রেজাল্টটা যাই হয়েছে দল এখানে উপকৃত হয়েছে কিনা, জাতি কোনো উপকৃত লাগছে ওই ওয়ার্ল্ড করতে। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি এই রিস্কাওয়ালাদের তৈমুর, রিস্কাওয়ালাদের কাছে ফিরে যাব। নির্বাচনে থাকার জন্য তো যে কোনো স্যাক্রিফাইস করার জন্য আমি প্রস্তুত। আমি 2011-তে দলের স্বার্থে দলের কথা নিজেকে আত্মহুতি দিছি। এইবার 2022-এ এসে জনগণের জন্য নিজেকে উৎসর্গ করলাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দুই প্রার্থী তৈমুর আলম খন্দকার এবং সেলিনা হায়াত আইভির প্রচারণা জমে উঠেছে। পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। নারায়ণগঞ্জ থেকে তারেক স্বপনের ক্যামেরায় নাফিজা শরাফের পাঠানো রিপোর্ট। সকাল থেকে বন্দরের 23 ও 24 নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ চিতাশাল এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেই প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজকর্মেই তা প্রমাণ হবে। একটা নগরে নাগরিকরা যেভাবে সুবিধা ভোগ করতে পারে সেই সুবিধা আমি দেব। নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না এটা মুখের কথায় তো হবে না, এটা তাদের কাজে প্রমাণ হবে। নির্বাচন কমিশনের কাজে এটা প্রমাণ করতে হবে যে নির্বাচনটা তারা সুষ্ঠু করতেছে। অপরদিকে সিদ্ধিরগঞ্জের 7 নম্বর ওয়ার্ডের কদমতলী পুল, ভান্ডারী পুল ও 6 নম্বর ওয়ার্ডের এসও এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। এ সময় আইভি বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে সবাই তার পাশে এসে দাঁড়িয়েছে। জয়ী হয়ে সবুজ শ্যামল নারায়ণগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এইবারের স্লোগান কিন্তু সবুজ শ্যামল নারায়ণগঞ্জ। এই সবুজ শ্যামল নারায়ণগঞ্জের পাশাপাশি মানুষকে আমার বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে হবে। যে প্রার্থী সবুজায়নের কথা বলে আবার জলাশয় ভরাট করতে চায়, রাস্তা করতে চায়, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে উনি দ্বৈত কথা বলছে এবং উনি কারো শিখানো কথা বলছে। অন্যদিকে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরা। পাড়া মহল্লায় অলিতে গলিতে গণসংযোগ লিফলেট বিলি করছেন, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমাকে ভোট দেবে কারণ আমার ব্যবসা বাণিজ্য সব অরাজনৈতিক। আমার রাজনীতি কইরা বা কমিশনার হইয়া ইপিজেড বা জমি দখল কইরা আমার খাইতে হইব না। নুরুদ্দিন সাহেব প্রার্থী, ওনার লোকজন যে আমার পোস্টারগুলি ছিঁড়ে ফেলে। আসলে আমরা নির্বাচন করতে নামছি তো একটা ছোট্ট একটা সময়ের জন্য, 15 দিন। এরপরে কিন্তু সবাই আমরা এক এলাকায় থাকবো। এই নোংরামিগুলির কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ইভিএম এর মাধ্যমে 16 জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এনটিভি নিউজ ডেস্ক। খানকায় দরবার শরীফে পীর দ্বন্দ্বে 13 দিন ধরে আটকে আছে মৃত ব্যক্তির লাশ দাফনের কাজ। মৃতদেহ যাতে দরবার শরীফে দাফন করতে না পারে সেজন্য হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন বর্তমান পীর। বর্তমান পীরের চাচা এবং আগের পীরের ভাই মৃত ইয়াহিয়া হাসানকে দরবারে দাফন করার দাবি জানিয়েছেন তার স্ত্রী ও ভক্তরা। রিপোর্ট করছেন হাসান জাভেদ। সেগুনবাগিচার খানকা বাজমে চিশতিয়া দরবার শরীফ, এর বর্তমান পীর সৈয়দ ইয়ামিনুল হাসান চিশতি। একসময় তার দাদা এবং বাবা ছিলেন এই খানকার পীর। গত 24শে ডিসেম্বর চাচা ইয়াহিয়া মারা গেলে লাশ দরবার শরীফের ভেতরে দাফন করতে বাধা দেন ভাতিজা বর্তমান পীর ইয়ামিনুল হাসান। ফলে দীর্ঘদিন ধরে লাশ পড়ে রয়েছে হাসপাতালের হিমঘরে। এখানে যারা গদ্দিনসীন পীর তারাই এখানে সমাধিত হয়ে থাকে। তো আমার চাচা যেহেতু গদ্দিনসীন পীর হতে পারেন নাই, পরবর্তীতে বাবা চাচার জায়গায় আমাকে গদ্দিনসীন করেছেন।
তো আমি সেই জন্য আমি তাদের অনুরোধ করেছি, আমাদের পারিবারিক গোরস্থান আছে সেটা আমাদের আজিমপুরে, সেখানে সমাধিতর জন্য এখানে। মৃত ব্যক্তির স্ত্রী জানেন না লাশ কারা কোথায় রেখেছে। তবে ইয়াহিয়ার অনুসারী কামাল জানান লাশ রাখা আছে সমরিতা হাসপাতালের হিমঘরে। মৃত্যুর আগে সে শুধু একটা কথা বলে গেছে, আমি আব্বার কাছে থাকবো, আমি শুধু এই কথাটাই পুরা করতে চাচ্ছি এখানে। বাজমে চিশতিয়া দরবার শরীফের এই ৮ কাঠা জায়গাটি ধর্মীয় কর্মকাণ্ডের জন্য একসময় বরাদ্দ দেন ঢাকার জেলা প্রশাসক। দরবার শরীফের ভেতরে রয়েছে প্রথম পীর, তার বড় ছেলে ও স্ত্রীর কবর। বড় ভাইয়ের পর পীর হতে চেয়েছিলেন ছোট ভাই ইয়াহিয়া, তবে তা না করে পীর খেতাব দেয়া হয় ভাতিজা ইয়ামিনুল হাসানকে। চাচার লাশ খানকার ভেতরে দাফন করতে প্রশাসন যাতে কোনো হস্তক্ষেপ না করতে পারে সেজন্য হাইকোর্টে রিট করেন ইয়ামিনুল হাসান। এখানে বলা আছে যে শুধুমাত্র ধর্মীয় উপাসনালয় এবং ইসলামিক রিলিজিয়াস অ্যাক্টিভিটির জন্য এটা ব্যবহৃত হবে, কিন্তু ডিসি সাহেব এখানে ওভার ইন্টারেস্টেড হয়ে এখানে উনি বলছেন যে না, আমরা এখানে ফোর্স পাঠিয়ে দিয়ে হলেও আমরা এখানে লাশ দাফনের ব্যবস্থা করব। আপনি আইনের লোক হয়ে যদি আপনি আইনের ব্যত্যয় ঘটায় কাজ করেন, আমাদের তার তখন কোর্টের আশ্রয় ছাড়া, সেই কারণে আমরা হাইকোর্টের রিট পিটিশন ফাইল করি, ওই দরখাস্তের জন্য নিষ্পত্তি করা হয় এবং মানে ইন দ্য মিন টাইম যেন একটা স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা যেন বজায় থাকে। মৃত মানুষের লাশ নিয়ে এমন টানাটানি স্তম্ভিত করেছে এলাকাবাসীকে। তারা এর দ্রুত সমাধান চান। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 2021 সালে সারা দেশে 3,703 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদ জানায়, গত বছর 1,235 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। তাদের মধ্যে 179 জনকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এছাড়া গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 629 জন কন্যা শিশুকে ধর্ষণ করা হয়। এদের 62 জনকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে জানায় সংস্থাটি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 31 জন নারী এবং 22 জন কন্যা শিশুকে। আর ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন 7 জন। বেসরকারি খাতে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম গেল মাসের চেয়ে 50 টাকা কমিয়ে 1,178 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এই দর কাল থেকেই কার্যকর হবে। সকালে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এই ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল জলিল। গেল বছরের ডিসেম্বরে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1,228 টাকা, আর নভেম্বর মাসে ছিল 1,313 টাকা। বিইআরসি দাম ঘোষণা করলেও বেশিরভাগ ব্যবসায়ী তা মানছেন না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরদারি বাড়াতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে বলে জানান আব্দুল জলিল। গত 12 এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি 92.03 টাকায় এবং মূসক সহ মূল্য প্রতি কেজি 98.17 টাকায় সমন্বয় করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বহিষ্কৃত 87 শিক্ষার্থী সহ 126 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। শাহবাগ থানায় পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী দায়ের করা মামলায় অভিযোগ গঠন করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের মধ্যে 100 জন জামিনে মুক্ত আছে। অনুপস্থিত 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 30 মার্চ মামলার বিচার কার্যক্রম শুরুর দিন ধার্য করা হয়েছে। কুমিল্লার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি ট্রলার দুপুরে দাউদকান্দি থেকে তিতাস উপজেলার মোহনপুর গ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা নারী, পুরুষ ও শিশুসহ 13 জনকে উদ্ধার করে দাউদকান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার, তার নাতনি আয়শা আক্তার এবং মরিয়ম আক্তার। এখনও নিখোঁজ রয়েছে তামান্না আক্তার। নিহতরা সবাই ঢাকার ডেমরার বাসিন্দা।
বরগুনায় এক কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং তার ছেলে আরিফকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর মায়ের অভিযোগ, মেয়েকে নিয়ে তিনি নুরুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। নুরুল ইসলাম তার মেয়েকে দিয়ে বাসার সব ধরনের কাজও করাতেন। এই সুযোগে গত কয়েক মাস ধরে নুরুল ইসলাম তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিল। এরপর একইভাবে নুরুল ইসলামের ছেলে আরিফও তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এখন সে অন্তঃসত্ত্বা বলেও জানায় ভুক্তভোগী ওই কিশোরী। এই বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলে তিনি বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন। গতকাল রাতে নুরুল ইসলাম এবং তার ছেলে আরিফকে আটক করে পুলিশ। শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ছায়াতল বাংলাদেশ। সোমবার রাজধানীর শ্যামলীর SOS শিশু পল্লী অডিটোরিয়ামে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলসের সৌজন্যে এ আয়োজন করা হয়। কর্মসূচিতে শতাধিক পথ শিশুর মাঝে শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী তুলে দেন সংগঠনটির কর্মী ও অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং সভাপতিত্ব করেন ছায়াতলের সভাপতি শাহিনুর আক্তার সোহানা। আন্তর্জাতিক সংবাদ। ইরানের নানা আয়োজনে পালিত হচ্ছে দেশটির শীর্ষ সেনা কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত মার্কিন এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার ইরানি। এ সময় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। এছাড়াও ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্টের ওয়েবসাইট হ্যাক করেছেন ইরানি হ্যাকাররা। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সোলাইমানিকে হত্যার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের ডাস্টবিনে রাখা হবে। 2020 সালে 3রা জানুয়ারি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন প্রভাবশালী সেনা কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। সিরিয়ার রকেট হামলায় 5 সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়াও এ হামলায় আরও 20 সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সিরিয়ার পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী বাসে হামলার সময় প্রায় অর্ধশত সেনা ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী IS এ হামলা চালায়। 2014 সালে সিরিয়া এবং ইরাকের অধিকৃত এলাকাগুলোতে কথিত খেলাফত ঘোষণা করেছিল IS। তবে প্রবল প্রতিরোধের মুখে 2019 সালে এলাকাগুলোর নিয়ন্ত্রণ হারায় তারা। এরপর থেকেই ওই অঞ্চলের দেশগুলোতে সামরিক বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালিয়ে আসছে জঙ্গি সদস্যরা। খেলার খবর। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টে খবর। বেলভালে আরও একটা ভালো দিন গেল বাংলাদেশের। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের 328 রানের জবাবে 73 রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এমন একদিনে আক্ষেপ হয়ে রইল মাহমুদুলের পর মমিনুল এবং লিটনের শতক না পাওয়া। ডেস্ক রিপোর্ট সুব্রত ববির। নীল আকাশের নিচে দাঁড়িয়ে কি জয় সেঞ্চুরির প্রার্থনা করছিলেন? তাহলে বেখেয়ালি হয়ে অযথা ঝুঁকিপূর্ণ শটস না খেললেই পারতেন। দ্বিতীয় দিনে 70-এর ইনিংস শেষ 78 রানে তৃতীয় দিনে। প্রথম ঘন্টায় উইকেট আগলে রাখার চ্যালেঞ্জে বিপদ বারবার কানের পাশ দিয়ে গেছে অধিনায়ক মুমিনুল হকের। অস্বস্তিতে ভুগেছেন, ক্যাচ মিস হয়েছে, ক্যাচ আউট হয়েও আম্পায়ারের নো বলের সিদ্ধান্তে বেঁচে গেছেন। ব্যক্তিগত অর্জন ছিল তখন, কেবল নয়। কিন্তু নতুন বলে মুশফিকের উইকেট উপড়ে দিয়েছেন বোল্ট। 203-এ 4 উইকেট বাংলাদেশের। সেখান থেকে একপাশে মাথা গুঁজে অধিনায়ক লড়াই করেছেন, অন্য পাশে লিটন দাসের ব্যাটে ছিল 2021-এর সেই আবেশ। প্রথম সেশনের 26 ওভারে 2 উইকেটে মাত্র 45 রান এলেও দ্বিতীয় সেশনে সচল মুমিনুল লিটন। পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ সিরিজ কাটানো বাংলাদেশ অধিনায়ক নিউজিল্যান্ডের মাটিতে তার দ্বিতীয় 50 করেছেন। কখনো স্ট্রেট ড্রাইভ, কখনো কাভার ড্রাইভ, মুগ্ধতা ছড়ানো ব্যাটিংয়ে মুমিনুলের পথ অনুসরণ করেছেন লিটন দাসও। পঞ্চম উইকেট জুটি ভাঙার চেষ্টায় নাজেহাল কিউই বোলাররা। বাংলাদেশ ততক্ষণে ব্ল্যাক ক্যাপদের 328 ছাড়িয়ে গেছে। সেঞ্চুরির ডাক শুনতে পাচ্ছিলেন দুই ব্যাটারি, কিন্তু ট্রেন্ট বোল্ট তাদের ঘাতক হয়েছেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি মুমিনুল হক। কিউদের মাটিতে তার দ্বিতীয় সেঞ্চুরির স্বপ্ন ধুলিস্যাৎ হয়েছে 12 রানের আগ থেকে।
158 রানের জুটি ভাঙার 29 বলের মধ্যে লিটনের সেঞ্চুরির আশাও ভাঙেন ট্রেন্ট বোল্ট। এই আউটের দায়টা অবশ্য 86 করা লিটনেরই বেশি। বাকি সময় ইয়াসির ও মিরাজ 31 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সামাল দেন। 4 উইকেটে 226 রানের একদিন বাংলাদেশের, 401 দলীয় রান। কিউদের মাটিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটের পর বাংলাদেশের এই প্রথম লিড, সেটাও 73 রানের। নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদের দুর্ধর্ষ বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশকে অনেকে গোনাই ধরেনি। সেখানেই মুমিনুলরা যেন প্রতিদিনই নিজেদের ছাপিয়ে যাচ্ছেন। যেখানে দাঁড়িয়ে এখন বাংলাদেশ, তাতে এই টেস্টের ফলাফল কিভাবে নিজেদের দিকে নেওয়া যায় সেই পরিকল্পনার বাস্তবায়নের চেষ্টাই তো থাকবে সামনের দুদিনে। সুব্রত ববি, এনটিভি স্পোর্টস ডেস্ক। এদিকে মুমিনুল ও লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, লিড 150 রান পর্যন্ত বাড়িয়ে নিতে পারলে প্রথম টেস্টে তাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকবে। অন্যদিকে ওপেনার মাহমুদুল জানিয়েছেন, ছোট ছোট লক্ষ্য নিয়ে ব্যাট করেছেন তিনি সহ দলের অন্য ব্যাটাররা। Liton and Mominul was excellent. Definitely, Mominul has more experience than Liton in Test match cricket. But দুজনেই আমি মনে করি যে দারুণ একটা পার্টনারশিপ করেছে। ওই পার্টনারশিপটা আমাদেরকে মাশাআল্লাহ ম্যাচে এখানে যেখানে আছি আমরা মনে করি যেখান থেকে আমরা হয়তো বা ডমিনেট করতে পারবো এই ম্যাচটাকে। নিউজিল্যান্ড অ্যাটাক আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দে আর দ্য টেস্ট চ্যাম্পিয়ন। সো আমি ট্রাই করছি যে আমি আমার নর্মাল খেলাটাই খেলবো। আর আমি আসলে নামের দিক থেকে খেলি না, আমি বল দেখে খেলার ট্রাই করছি। জাতীয় অ্যাথলেটিক্স, নতুন 2 দ্রুততম মানবী খুঁজে পেল বাংলাদেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ড। লন্ডন প্রবাসী বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট ইমরানুর রহমান এবং বিকেএসপি সুমাইয়া দেওয়ান হয়েছেন নতুন রাজা-রানী। আর্মি স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে লন্ডন প্রবাসী ইমরান দেশের হয়ে নতুন রেকর্ড গড়তে সময় নেন 10.50 সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা নৌবাহিনীর রাকিবুল সময় নেন 10.66 সেকেন্ড। মেয়েদের বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সুমাইয়ার সময় লাগে 12.32 সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা শিরিন আক্তার দৌড় শেষ করেন 12.36 সেকেন্ড সময় নিয়ে। খবর শেষ করছি, তবে যাবার আগে একেএস টিমটি বা শিরোনামগুলো আরেকবার। মার্চ এপ্রিলে দেশে ওমিক্রনের বড় সংক্রমণের শঙ্কা, স্বাস্থ্য ডিজি বেনাপোলে বিশেষ সতর্কতা। কক্সবাজারে 144 ধারা উপেক্ষা করে সমাবেশের চেষ্টা বিএনপির, পুলিশি বাধে উত্তেজনা, অন্যত্র সমাবেশ। ইউপি নির্বাচন ঘিরে 3 জেলায় সংঘর্ষ, আহত 40 জন, তৈমুরকে পদ থেকে অব্যাহতি। রাজধানীতে খানকায় দরবার শরীফে পীর দ্বন্দ্বে 13 দিন ধরে আটকে আছে মৃত ব্যক্তির দাফন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের জেটিভ ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।